সচিবালয়ের ৭ নম্বর ভবনে মধ্যরাতে লাগা আগুনে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ৬ থেকে ৯ তলা পর্যন্ত। এতে বেশি ক্ষতিগ্রস্ত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথিসহ প্রয়োজনীয় কাগজপত্র। সচিবালয়ের এই ৭ নম্বর ভবনে রয়েছে যুব ক্রীড়া মন্ত্রণালয়, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ। আগুনে স্থানীয় সরকার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়েও ক্ষতি অনেক বেশি হয়েছে বলে জানা গেছে। তবে অর্থ মন্ত্রণালয়ের কয়েকটি বিভাগ তৃতীয় তলায় থাকায় ক্ষয়ক্ষতি কিছুটা কম বলছেন উদ্ধারকর্মীরা। আগুনের ঘটনাটি নাশকতা কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে। দেখতেছি বাইরের থেকে, ভিতরে এখন তো প্রবেশ করতে পারিনি। এখন ভিতরে গেলে বুঝতে পারবো যে কোন পর্যায়ে কি হয়েছে। গুরুত্বপূর্ণ নথিগুলো পুড়ে যায়, তাহলে দেশের একটা বড় ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত আমরা কি ক্ষতি হয়েছে আমরা এখনো বুঝতে পারিনি। ৬ ঘন্টার বেশি সময় ধরে পুড়ল সচিবালয়ের ৭ নম্বর ভবন। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে আগুন। ভবনের ৬ তলা থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে ঘটনার কারণ এখনো জানা যায়নি। এদিকে আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় ট্রাক চাপায় নিহত হয়েছেন এক ফায়ার সার্ভিস কর্মী। বৃহস্পতিবার মধ্যরাত পুড়ছে সচিবালয়ের ৭ নম্বর ভবন। রাত ১:৫২ আগুন লাগার খবর আসে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে। সূত্রপাত ৬ তলার একটি কক্ষে। ২ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। কিছুক্ষণের মধ্যে যোগ দেয় আরও ৭টি। ততক্ষণে নিয়ন্ত্রণের বাইরে ভবনের আগুন। পরে ফায়ার সার্ভিসের ইউনিট বেড়ে দাঁড়ায় ১৯-এ। সচিবালয়ের ৭ নম্বর ভবনে আছে যুব ও ক্রীড়া, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এছাড়াও রয়েছে শ্রম ও কর্মসংস্থান, অর্থ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ। অনেক ফাইল আছে আমাদের মন্ত্রণালয় সংশ্লিষ্ট এবং সড়কের যে জিওবি প্রকল্প সময়ের ফাইল আছে, ওগুলা কি অবস্থা ভিতরে না গেলে বুঝতে পারবো না। আগুন লাগলে ধারণা করতেছি হয়তো পুড়ে গেছে আর কি। অফিসের ফাইল, ডকুমেন্টস, আপনার যত কম্পিউটার, বিভিন্ন ইলেকট্রনিক্স যে যন্ত্রগুলো, সবগুলোই একটা পড়ার আশঙ্কা করতেছি আমরা। প্রথমে ভবনের পশ্চিম দিকে আগুন লাগলেও পরে আগুন দেখা যায় পূর্ব দিকে। এরপর আগুন লাগে ভবনের মধ্যভাগেও। পর্যায়ক্রমে এমন আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। 3টা জায়গায় একসাথে আগুনের ইয়েটা দেখা গেছে। এটা অনেক সময় হয় কি, যখন স্পার্কিং হয়, যদি বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট হয়, এটা হতে পারে। তবে আমরা এটা এখন কনফার্ম বলবো না যতক্ষণ পর্যন্ত না আমরা তদন্ত করে শেষ করছি, বাট এটা হতে পারে। ২১১ জন ফায়ার সার্ভিস কর্মীর চেষ্টায় সকাল ৮টা ৫ নিয়ন্ত্রণে আসে আগুন। তাদের সঙ্গে যোগ দেন সেনা, বিজিবি ও পুলিশ সদস্যরা। আগুনের ঘটনাটি নাশকতা নাকি দুর্ঘটনা তা খতিয়ে দেখার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আগুনটা ৬ তলায় লাগছে, এগারোটা ৭-৮ উপরের দিকে গেছে, কিন্তু নিচে আর আসতে পারে না। প্রাথমিকভাবে আপনারা নাশকতা মনে করছেন কিনা? প্রাথমিকভাবে আমরা বলতে পারবো না, একটা ইনভেস্টিগেশনের পরে আমরা বলতে পারবো। শুনেন, অ্যাক্সিডেন্ট তো সব জায়গায় হইতে পারে, এটা তো এই জন্য তো অ্যাক্সিডেন্ট বলা হয়। সচিবালয়ও হইতে পারে, দেখো তো সচিবালয়ের ভিতরে তো গাড়ি রাখা হয়, ফায়ার ব্রিগেডের গাড়ি। এদিকে পানির লাইনের সংযোগ দিতে সড়ক পার হওয়ার সময় ট্রাক চাপায় প্রাণ গেছে ফায়ার সার্ভিস কর্মী সোহানুজ্জামান নয়নের। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে সচিবালয়ে আগুনের ঘটনায় অতিরিক্ত সচিব আব্দুর রহিমকে প্রধান করে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এই কমিটিতে অতিরিক্ত সচিব আব্দুর রহিম ছাড়াও রয়েছেন জননিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা, স্থানীয় সরকার, মেট্রোপলিটন পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিরা। মন্ত্রিপরিষদের সিনিয়র সচিব ইমরান হোসেনের সই করা এক অফিস আদেশে এসব তথ্য দেওয়া হয়েছে। গতরাতে সচিবালয়ে যুব, ক্রীড়া, ডাক টেলিযোগাযোগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, শ্রম ও কর্মসংস্থান, অর্থ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নানা বিভাগে আগুন লাগে। এতে পুড়ে গেছে গুরুত্বপূর্ণ সব নথিপত্র। এ নিয়ে আরও জানাতে সচিবালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিফ মাহমুদ শাহ।
হাসিব, এই মুহূর্তে সচিবালয়ের অবস্থা কেমন দেখা যাচ্ছে? ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটির কেউ গেছে কি? দেখেন, এই মুহূর্তে কিন্তু বেলা 4টা বাজে, সচিবালয় কিন্তু 5টার সময় শেষ হয়ে যায়। অনেকেই আসলে দেখা যাচ্ছে যে বের হয়ে আসছেন, কারণ আজকে আসলে সচিবালয়ের স্বাভাবিক যে কার্যক্রম সেটি কিছুটা বিঘ্নিত হয়েছে, কিছুটা না অনেকখানি বিঘ্নিত হয়েছে। আমাদের যারা পরিচিত জন, যারা সচিবালয় গণমাধ্যম কর্মীরা যেহেতু সকাল থেকে ঢুকতে পারেননি, সবাই এখনো বাহিরে অপেক্ষা করছে যে আসলে কি ধরনের তথ্য আসলে পাওয়া যায়, কেউ কথা বলে কিনা। সেই জন্য ইতিমধ্যে আপনারা জেনেছেন যে 7 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে। এর বাইরেও শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে 2টি কমিটি গঠন করা হয়েছে। একটি কমিটি হলো আপনার 2টি কমিটি 5 সদস্য বিশিষ্ট, এবং এটি আসলে গঠন করা হয়েছে। এই কমিটির কাজ হবে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি নিরূপণ করার জন্য, এবং এই কমিটির কে 7 কার্যদিবসের মধ্যেই কিন্তু প্রতিবেদন দিতে বলা হয়েছে। এর বাইরে আরেকটি কমিটি গঠন করেছে, সেই কমিটিতে বলা হয়েছে যে কেন ঘটলো তারা নিজস্ব একটা তদন্ত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে তারা নিজেরা তাদের মন্ত্রণালয় কিভাবে আগুনটার সূত্রপাত হলো সেটি তারা তদন্ত করে দেখবে। এই মূলত যদি আমরা বলি যে এখন সরকারের পক্ষ থেকে একটি মেইন কমিটি, এর পাশাপাশি অন্যান্য মন্ত্রণালয়গুলো, যে মন্ত্রণালয়গুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তারাও কিন্তু কমিটি গঠন করছে। এই ঘটনার আসলে আসল ঘটনা কি, এটার সাথে কোনো নাশকতা রয়েছে কিনা, নাকি আসলে নিতান্ত শর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটেছে সম্পর্কে কোনো তথ্য জানা গেছে কি, কেন ঘটলো বা কারা দায়ী আছে সেই বিষয়ে আমি শুনতে পাইনি প্রশ্নটি। হাসিব, ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য জানা গেছে? না, এই মুহূর্তে কিন্তু আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানি না, কারণ গণমাধ্যম কর্মীরা কিন্তু সচিবালয়ের ভিতরেই প্রবেশ করতে পারেনি। সেক্ষেত্রে তারা কিন্তু আসলে ভিতরের যে কি অবস্থা সেটি, তবে আমাদের ভিতরে যারা পরিচিত যারা সরকারি কর্মচারীরা গিয়েছেন তারা বিভিন্ন ধরনের ছবি পাঠিয়েছেন। সেখান থেকে আমরা দেখলাম যে কয়েকটি মন্ত্রণালয় একদম ভস্মীভূত হয়ে গেছে। সেক্ষেত্রে এটার ক্ষতির পরিমাণ কি এটি আসলে মন্ত্রণালয়গুলো নিজে এবং তদন্ত কমিটি যেটি গঠন করা হয়েছে তারা বলতে পারবে। কোনো কয়েকটি সড়ক মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়গুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেখা গেছে এদের সবই পুড়ে গেছে। সেক্ষেত্রে এই যে নথিগুলো, সেই নথিগুলো কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এই নথির মাধ্যমে হয়তোবা কিছু নথি ফিরিয়ে আনা সম্ভব হবে, কিন্তু সব নথি পাওয়া যাবে বলে সরকারি কর্মকর্তারা কিন্তু বলছেন না। আর ক্ষয়ক্ষতির পরিমাণ আসলে এটি আসলে সরকারের পক্ষ থেকেই দেওয়া সম্ভব, এবং তারা হয়তোবা কিছু দিনের মধ্যেই 7 কার্যদিবসের মধ্যেই হয়তোবা সেটি প্রকাশ করবেন। পাশাপাশি ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও কিন্তু নিশ্চয়ই জানানো হবে, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও জানানো হবে আসলে কেন ঘটনা ঘটলো বা কিভাবে ঘটনা ঘটলো এবং কি পরিমাণ ক্ষতি হয়েছে। আশা করা যাচ্ছে যে যেহেতু আজকে, কালকে এবং পরশু, আজকের দিন শেষ হয়ে গেছে, শুক্র শনিবার বন্ধ আছে, এর মধ্যে হয়তো আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এর ক্ষেত্রে একটা অগ্রগতি হয়তোবা কিছুটা অগ্রগতিতে নিয়ে যাবে, এবং এর মধ্যে রবিবার নাগাদ হয়তোবা এর কিছুটা আপডেট পাওয়া যাবে যে আসলে কিভাবে কি ঘটনা ঘটলো। এই ছিল আমার কাছে সবশেষ। সচিবালয় অগ্নিকাণ্ডের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী হাসিফ মাহমুদ শাহ। নিছক শর্ট সার্কিট নাকি নাশকতা, সচিবালয়ের আগুন কিভাবে লাগলো, এখন সেই প্রশ্নের উত্তর জানার অপেক্ষা। 7 নম্বর ভবনের পূর্ব পাশে নিয়ন্ত্রণের চেষ্টার সময়ে আগুন লাগে পশ্চিম ও মধ্যভাগে। এতে বিশেষজ্ঞরা বলছেন আগুন ছড়িয়ে পড়ার স্বাভাবিক প্রক্রিয়া এটি নয়, তাই এটি নাশকতা কিনা সেই সন্দেহ জানিয়েছেন তারা। সচিবালয় 7 নম্বর ভবনে আগুন লাগে রাত 1:52 সে খবর সামনে আসে রাত 2:08। ঘটনাস্থলে এসে 6 তলার পূব দিকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। এর কিছুক্ষণ পরই আগুনের দেখা মেলে পশ্চিমের 8 ও 9 তলাতে। সে আগুনে প্রায় পুড়ে গেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ছাড়াও 7 থেকে 9 তলার প্রায় সব কয়টি মন্ত্রণালয় বিভাগের কক্ষ। এই ঘটনাকে নাশকতা মনে করছেন নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা। না, শর্ট সার্কিট এটা করে না, এটা কোনো পরিকল্পনা আছে। যেখানে যেখানে গেছে সব জায়গায় পুড়ে গেছে। আমরা সব তো এখনো আইডেন্টিফাই করতে পারি নাই, আমরা করব। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে এর সূত্রপাত বলে জানাচ্ছে ফায়ার সার্ভিস। তবে বিশেষজ্ঞরা বলছেন আগুন ছড়িয়ে পড়ার ধরন শর্ট সার্কিটের নয়, পেছনে থাকতে পারে অন্য কোনো ঘটনা। একটা ইম্পর্টেন্ট জায়গায় যে 3টা জায়গায় একত্রে আগুন,
এটা কিন্তু ইট ইন্ডিকেটস সামথিং, ইট গিভস ইউ দি ক্লুজ সামথিং। 3 জায়গায় একত্রে আগুন লেগেছে, দ্যাট ইন্ডিকেটস দি আর্সন ফায়ার or the incendiary fire or the intentional fire. তবে প্রায় 6 ঘন্টা ধরে জ্বলা এই আগুন কিভাবে কি কারণে লাগলো তা জানতে এখন ঘটনা তদন্ত শেষের অপেক্ষা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় আহত ফায়ার সার্ভিসের এক কর্মীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল। তিনি জানান নিহত ফায়ার সার্ভিসের কর্মীর নাম সোহানুজ্জামান নয়ন। ভোরে পানির পাইপ কাঁধে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন তিনি। হঠাৎ একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহত নয়ন 2022 সালে চাকরিতে যোগ দেন। তার বাড়ি রংপুরে। এদিকে এ ঘটনায় আহত হাবিবুর রহমানও ফায়ার সার্ভিসের কর্মী। এই ঘটনায় ট্রাক চালককে এরই মধ্যে আটক করা হয়েছে। সচিবালয়ের আগুন নেভাতে গিয়ে ট্রাকের ধাক্কায় নিহত ফায়ার সার্ভিস কর্মী সোহানুজ্জামান নয়নের বাড়ি রংপুরের মিঠাপুকুরে এখন শোক আর আহাজারি। এই ঘটনায় ঘাতক চালকের শাস্তির দাবি জানিয়েছেন পরিবার ও স্বজনরা। সন্তানকে হারিয়ে পাগল প্রায় মা বাবা সহ পুরো পরিবার। বুধবার রাত 3টা 20 মিনিটের দিকে সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন সোহানুজ্জামান নয়ন। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করানো হলেও চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নয়নের মৃত্যুর খবরে রংপুরের মিঠাপুকুর উপজেলার আটকুনিয়া গ্রাম জুড়ে চলছে শোকের মাতম। পরিবার ও স্বজনদের দাবি, আগুন নেভানোর সময় পুরো এলাকাটি ঘিরে রাখা হলে এমন নির্মম ঘটনা ঘটত না। এ সময় ঘাতক চালকের শাস্তির দাবিও জানান তারা। কর্ম করার ইয়ে নেই, তার উপর অনেক আশা ভরসা ছিল আমার। হ্যাঁ, তো এখন তো আমার তো এই আর যে গাড়ি মারা গেছে ধাক্কা দিয়ে তার সুবিচার আমি চাই। ওখানে আগুন নিবেছে, কিন্তু আইনের লোকেরা কেন করে বাধা দেয়নি? ট্রাক কেন আসছে? ট্রাক কেন আমার ভাই চাপা মারি দিছে? আমরা যথেষ্ট বিচার চাই এটার। বান্দরবানের লামায় ত্রিপুরা জনগোষ্ঠীর 17টি বসতঘর পুড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাতে 7 জনকে আসামি করে মামলা করেন স্থানীয় এক বাসিন্দা। মামলার পর গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন বান্দরবানের জেলা প্রশাসক ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়। লামার দুর্গম সরই ইউনিয়নে পাহাড়িদের 17টি বসতঘর পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। মঙ্গলবার মধ্যরাতে তঙ্গঝিরি এলাকায় এই ঘটনা ঘটে। অভিযান জোরদার ছিল, একটা মামলা হয়েছে। এই মামলাতে এজাহার নামীয় 7 জন আসামি করে মামলা করেছে। এটি কি কারণে হয়েছে এটির তদন্তের বিষয় আসলে বেসিক্যালি। তারপরও আমরা চেষ্টা করছি দ্রুততার সাথে যেন এই বিষয়টি বেরিয়ে আসে এবং এই বিষয়টি আসলে কঠোর হাতেই দমন করা হবে। ময়মনসিংহে তারাকান্দায় ট্রাক চাপায় একই পরিবারের 4 অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 2 জন। সকাল 7:30টার দিকে উপজেলার গাছতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নেত্রকোনার সাতবেড়িকান্দা এলাকার আব্দুর রশিদ ও তার স্ত্রী বকুলা আক্তার, বকুলার ভাই বিদ্যা মিয়া ও বিদ্যার ছেলের বউ লাবণী আক্তার। পুলিশ ও স্থানীয়রা জানায়, ময়মনসিংহ থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা নেত্রকোনায় যাচ্ছিল। তারাকান্দার গাছতলা এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই 2 জন নিহত হন। আহত আরও 4 জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হলে সেখানে মারা যান আরও 2 জন। বিগত সরকার দেশকে না সাজিয়ে নিজেদেরকে সাজিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির শফিকুর রহমান। সকালে খুলনার পাইকগাছায় এক পথসভায় তিনি একথা বলেন। জামায়াতের আমির বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এমন একটি দেশকে আওয়ামী লীগ সরকার 15.5 বছর শাসন করেছে। তারা মনের মতো করে দেশকে সাজাতে পারেনি, দেশকে সাজিয়েছে নিজেদের মতো করে। এ সময় শেখ হাসিনা সমালোচনা করে তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী দাসত্বের শৃঙ্খলে জনগণকে বন্দী করতে চেয়েছিলেন, তবে ছাত্র জনতা সেই শৃঙ্খল ভেঙে ফেলেছে। এক রূপপুর প্রকল্প থেকে তারা 57,000 কোটি টাকা চুরি করেছে। এই ধরনের টাকাগুলো অনাবিল বের হয়ে গেছে দেশের মুখ থেকে।
অন্তর্বর্তী সরকারের সময় প্রথমবারের মতো ভারত থেকে আমদানি করা চালের বড় চালান পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে। সকাল 7টার দিকে বন্দরের 11 নম্বর জেটিতে ভেড়ানো হয় চালবাহী জাহাজ এমভি তানিস ড্রিম। প্রথম ধাপে 24,500 টন চাল আসলেও দ্রুত পৌঁছাবে আরও 27,500 টন। এতে চালের বাজারে দাম কমার প্রভাব পড়ার আশা খাদ্য মন্ত্রণালয়ের। চলতি অর্থ বছরে 6 লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমোদন দিয়েছে সরকার, যা ধাপে ধাপে আমদানি করা হবে। ইতোমধ্যে এই বিষয়ে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে চাল সংগ্রহ শুরু করেছে খাদ্য মন্ত্রণালয়। এই প্রেক্ষাপটে প্রথম ধাপে ভারতীয় প্রতিষ্ঠান থেকে কেনা হচ্ছে 52,500 মেট্রিক টন সিদ্ধ চাল, যার 24,500 মেট্রিক টন চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে বৃহস্পতিবার সকালে। খাদ্য মন্ত্রণালয় বলছে, ভারত থেকে চাল কেনা ও পরিবহন অধিকতর সাশ্রয়ী, তাই উন্মুক্ত দরপত্রে ভারতীয় প্রতিষ্ঠান থেকে চাল কেনার সিদ্ধান্ত হয়েছে। ভারত থেকে যে চালটা আসে সেটা একটু সাশ্রয়ী হয় আমাদের জন্য, যে কেউ অংশগ্রহণ করতে পারে দরপত্রে। আর জিটুজির বেসিসে যেটা আসে সেটা তো আমাদের যে সমস্ত দেশের সাথে এমইউ আছে, সাধারণত সেই সব দেশ থেকে কিন্তু সরকারি পর্যায়ে এই চালটা আমদানি করা হয়। গত 22 ডিসেম্বর ভারতের কাকিনাড়া বন্দর থেকে এই চাল বোঝাই করে জাহাজ এমভি তানিস ড্রিম। প্রতিদিন 3,000 মেট্রিক টন করে খালাস করার পরিকল্পনা রয়েছে। সেক্ষেত্রে এই ধাপে চাল খালাসের সময় লাগতে পারে অন্তত 8 থেকে 10 দিন। এই জাহাজটা আছে ইন্ডিয়ার কাকিনাড়া থেকে এবং এখানে 24,690 টন আছে। তো আমরা যেহেতু একটাই জাহাজের ক্রেন যদি একটা বা দুইটা কাজ ঠিক মতো করতে না পারে তাহলে একটু দীর্ঘতিতে হবে, হয়তো 10 দিনও লাগতে পারে। আগামী 10 থেকে 12 দিনের মধ্যে এই লটের বাকি চালও নিয়ে আসা হবে। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে কেনা চালের 52,000 মেট্রিক টনের মধ্যে প্রথম ধাপে এসেছে প্রায় 24,900 মেট্রিক টন। খাদ্য মন্ত্রণালয় বলছে, বাজারে চালের যে ঊর্ধ্বগতি, এই চাল আসার কারণে তাতে একটি ইতিবাচক প্রভাব পড়বে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। দেশের অন্যতম বড় আড়ত নওগাঁতে চালের দাম কেজিতে বেড়েছে 3 থেকে 5 টাকা পর্যন্ত। ভরা মৌসুমে দাম বৃদ্ধিতে ক্ষোভ জানিয়েছেন সাধারণ মানুষ। চালের দাম বৃদ্ধির যৌক্তিক কোনো কারণ নেই, একটি চক্র বাজার অস্থিতিশীল করছে বলে অভিযোগ ক্ষুদ্র ব্যবসায়ীদের। চালকল মালিকদের দাবি, বন্যার কারণে এবার ধানের উৎপাদন কম হওয়ায় বেড়েছে চালের দাম। এর প্রেক্ষিতে জেলার রাইস মিলগুলোতে মজুদ বিরোধী অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক। চালের দাম বাড়ার কারণ হচ্ছে কৃষক পর্যায়ে সব জিনিসের দাম বেশি, মানে সার, ফসফেট, ওষুধ, বড়ি এগুলো দ্বিগুণ দাম হয়ে গেছে, কিন্তু সেই অনুযায়ী জিনিসের দাম বাড়েনি। নওগাঁ জেলায় খবর পেয়েছি যে কি একটা চক্র চালকে ইলিগাল ভাবে মজুত করে দামটা একটু অস্থিতিশীল করার চেষ্টা করছে। সে কারণে আমরা আজকে থেকেই সকল চাল কল মিলে যেটা আমাদের সাসপেক্টেড এবং আমরা অভিযানে পাবো, সেগুলোতে আমরা অভিযান চালাচ্ছি। কুমিল্লায় মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর হেনস্থার ঘটনায় সারা দেশে চলছে আলোচনা সমালোচনা। আইন নিজের হাতে তুলে মুক্তিযোদ্ধাকে হেনস্থার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ যেমন চলছে, তেমনি রাজনৈতিক ক্ষমতা ও মুক্তিযোদ্ধা খেতাব ব্যবহার করে আধিপত্য বিস্তার এবং হত্যা মামলা সহ একাধিক ঘটনায় হচ্ছে সমালোচনা। আওয়ামী লীগ সরকার পতনের পর সম্প্রতি এলাকায় ফেরেন পালিয়ে থাকা মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু। এরপরই লাঞ্ছনার শিকার হন তিনি। কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য, জেলা কৃষক লীগের সহসভাপতি এবং সাবেক এমপি বাহারের কাছের লোক হিসেবে পরিচিত মুক্তিযোদ্ধা আব্দুল হাই এলাকায় আধিপত্য বিস্তারে প্রতিপক্ষকে দমনপীড়ন, এমনকি নিজ দলের নেতাকর্মীদেরও নির্যাতনের শিকার হতে হয়েছে তার কাছে। শুধু তাই নয়, মুক্তিযোদ্ধা হয়ে অপর মুক্তিযোদ্ধাকে হেনস্থারও অভিযোগ আছে তার বিরুদ্ধে। একজন মুক্তিযোদ্ধা হই যদি আরেকজন মুক্তিযোদ্ধার উপরে এভাবে অত্যাচার সে করতে পারে, তো এটার কি বিচার হবে না? রানা হত্যার এই জানে মেইন হলো হত্যা এরা বাবুত এদেশের মাদক সংঘাত ছিল এরা বাবুত। আওয়ামী শাসনামলেই যুবলীগ কর্মী রানা হত্যা মামলার আসামি হয়ে আব্দুল হাই আসেন আলোচনায়। বর্তমানে হামলা, মারধর, ডিজিটাল আইন সহ 4টি মামলার আসামি তিনি। এছাড়া মানুষকে চাকরিচ্যুত, এলাকা ছাড়া করা এবং চাঁদাবাজি সহ রয়েছে অসংখ্য অভিযোগ তার ও তার ছেলের বিরুদ্ধে। এটা তার চরিত্র বৈশিষ্ট্য, এই জন্য তার আইনগত জিনিস দিয়ে তার বিচার হোক আমি ব্যক্তিগত চাচ্ছি। তবে জোতার মালার গলা দেওয়াটা সেটার বিচার আমি চাচ্ছি। তবে এসব অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে করা বলে দাবি করেছেন আব্দুল হাইয়ের স্ত্রী।
আমি তার একদিন দুটো কোনো সময় দেখি না, বরং চেষ্টা আমার ছেলের উপর এর উপর অত্যাচার আরো হয়েছে। আমার ছেলের জামাতে 3-4 বার মারছে। পুলিশ জানিয়েছে বিতর্কিত নানা কর্মকাণ্ডে এলাকায় সমালোচিত ছিলেন মুক্তিযোদ্ধা আব্দুল হাই ও তার পরিবার। এসব ঘটনার জেরে তাকে লাঞ্ছিত করে স্থানীয়রা। আবুল হাশেমের বড় ভাই আব্দুল হালিম, তাকে নাকি একটা স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনের দিন তাকে অপমান করা হয়েছিল এবং ওনার কলার ধরে তাই না মনে পানিতে নামায় দেওয়া হয়েছিল। সেই ভাইটা তার 2024 সালে মারা গেছে। সেই ক্ষোভের বশবর্তীতে উনি ওই দিন ওনাকে ওই বাজারে পাওয়ার পরে ওই বিষয়ে তর্ক বিতর্ক এক পর্যায়ে উনি ওইভাবে তাকে ধরে নিয়ে যায় এবং এই ঘটনা সৃষ্টি হয়। মুক্তিযোদ্ধা খেতাব ব্যবহার করে কেউ অন্যায় করলে তার বিচার দাবি করেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লক্ষ্মীপুরে পুলিশকে মারধর করে আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে 5 পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ জানায় গত 26শে নভেম্বর মারামারির মামলায় সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বেলাল হোসেন সহ 9 জনকে আসামি করা হয়। রাতে তাকে ধরে নিয়ে আসার সময় বিএনপি নেতা সাইফুদ্দিন খালেদের নেতৃত্বে 70 থেকে 80 জন লোক তাদের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। পরে আহত পুলিশের 3 কর্মকর্তা সহ 5 জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় 17 জনের নাম উল্লেখ করে আরও 60 জনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভিসি কোটা বাতিল সহ 4 দফা দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনের সামনে গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলনের ব্যানারে এই মানববন্ধন করেন তারা। মানববন্ধনে শিক্ষার্থীরা জানান আসন্ন ভর্তি পরীক্ষার আগেই ভিসি কোটা বাতিল, পোষ্য কোটার যৌক্তিক সংস্কার সহ 4 দফা দাবি তাদের। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি পরীক্ষার আগে যৌক্তিক এই 4 দফা দাবি মেনে না নিলে প্রশাসনিক ভবন অবরোধ সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। নামে যে একটা অযৌক্তিক বন্দোবস্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রয়েছে, সেটাকে যেন অনতি বিলম্বে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে রহিত করা হয়। আজকের মধ্যে ভিসি কোটা বাতিল করে প্রজ্ঞাপন দেওয়া না হয় এবং অন্যান্য দাবিগুলোর ব্যাপারে আমাদের কোনো সদুত্তর না পাই, তাহলে আমরা আগামী 1 কর্মদিবস পরেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আমরা প্রশাসনিক ভবন অবরোধ করতে বাধ্য হব। পদ্মা সেতু দিয়ে কুষ্টিয়া, ঢাকা ও কুষ্টিয়া খুলনা রুটে 5টি ট্রেন চললেও অবকাঠামোগত উন্নয়ন হয়নি স্টেশনগুলোর। যাত্রীর চাপ বাড়লেও পুরনো ছোট নিচু প্ল্যাটফর্ম ট্রেনে ওঠানামা করতে হচ্ছে যাত্রীদের। এতে দুর্ভোগের পাশাপাশি ঘটছে ছোট বড় দুর্ঘটনা। রেল কর্তৃপক্ষ বলছে 3টি স্টেশনের প্ল্যাটফর্ম বড় করা সহ অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে চিঠি দেওয়া হয়েছে। 2023 সালের 2 নভেম্বর পদ্মা সেতুর উপর দিয়ে কুষ্টিয়ার সাথে ঢাকার প্রথম ট্রেন চলাচল শুরু হয়। এ রুটে সুন্দরবন এক্সপ্রেস, বেনাপোল এক্সপ্রেস, টুঙ্গিপাড়া, নকশিকাথা, মধুমতি এক্সপ্রেস ট্রেনে প্রতিদিন হাজার হাজার যাত্রী ভ্রমণ করছে। কম সময়ের যাতায়াত সহজ হলেও অবকাঠামোগত উন্নয়ন হয়নি কুষ্টিয়ার কোট, খোকসা, কুমারখালী স্টেশনের। ট্রেনের তুলনায় স্টেশন ছোট হওয়ায় বগি থেকে যাচ্ছে প্ল্যাটফর্মের বাইরে। এতে যাত্রীদের ট্রেনে ওঠা ও নামায় পোহাতে হচ্ছে দুর্ভোগ। প্ল্যাটফর্ম থেকে ট্রেনের যে বগি, সে বগিটার ডিস্টেন্স বেশ খানিকটা প্রায় 4-5টা বগি প্ল্যাটফর্ম থেকে বাইরে চলে যায়। তো এই বগিগুলোতে আবার যাত্রীরা ওঠানামা করতে অসুবিধা হয়। আমরা লাগেজ নিয়ে অনেক উঁচুতে থাকে, মেয়েদের উঠতে অসুবিধা হয়, মুরব্বীদের উঠতে অসুবিধা হয়, পড়েও যাচ্ছে। আর প্ল্যাটফর্মটা ছোট হওয়ার কারণে পুরোটা ট্রেনটাও থামছে না। যাত্রীরা বলছেন প্ল্যাটফর্ম নিচু হওয়ায় অনেক সময় উঠতে ও নামতে গিয়ে ঘটছে ছোট বড় দুর্ঘটনা। প্ল্যাটফর্ম আর ট্রেনের দরজা যদি একটু সমানভাবে হয় তাহলে সবার জন্য সহজ হয় আর কি। যাত্রীদের দুর্ভোগের কথা স্বীকার করে স্টেশন কর্তৃপক্ষ বলছে অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। প্ল্যাটফর্ম উঁচু করাটা খুব জরুরি, তো আর প্ল্যাটফর্ম হচ্ছে দীর্ঘায়িত করাও জরুরি, কারণ ট্রেনগুলো এত বড় প্ল্যাটফর্ম আর কি পায় না, যাত্রীদের উঠতে অনেক কষ্ট হয়, নামতে কষ্ট হয়, অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়। এটা আমরাও অবগত আছি, প্লাস সাধারণ যারা যাত্রী তারা অনেক কমপ্লেন করছে, যাত্রী ট্রেনের স্টপেজ বাড়ানোর জন্য বলছে। সব কিছু মিলাই আমরা স্যারদের অবগত করছি। কুষ্টিয়ার কোট, খোকসা, কুমারখালী স্টেশন দিয়ে গড়ে প্রতিদিন 5000 যাত্রী যাতায়াত করে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আশুলিয়ায় পুরাতন ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরির কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর।
এ সময় পরিবেশ দূষণের দায়ে ওই কারখানাটি বন্ধ করে দিয়ে মেশিনপত্র জব্দ করা হয়েছে। দুপুরে আশুলিয়ার কুরগাঁও পুরাতন পাড়া এলাকায় এই অভিযানে গিয়ে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন জানান, কারখানাটিতে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি করা হয়। অভিযোগের সত্যতা খুঁজতে অভিযান চালানো হয়। এ সময় অবৈধ কারখানাটির মাধ্যমে পরিবেশ ক্ষতির প্রমাণ পাওয়ায় তা বন্ধ করে দেয়া হয়েছে। পাশাপাশি জব্দ করা হয়েছে মেশিনপত্র। এ সময় এক শ্রমিককে আটক করা হয়েছে। অভিযান পরিচালনা করে কালে যেটি দেখেছি সেটি হচ্ছে যে এখানে যিনি এই কারখানার মালিক তাকে আমরা পাইনি। তিনি সম্ভবত কোনো না কোনোভাবে জেনে গিয়েছেন অভিযান বিষয়ে, তাকে পলাতক অবস্থা পেয়েছি। তবে একজন লেবার কাজ করছে, তাকে আমরা আটক করেছি। 2 মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের চন্দ্রা এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি কারখানা শ্রমিকরা। পরে দাবি মেনে নেয়ার আশ্বাসে 2.5 ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করেন তারা। সকাল 10:30টার দিকে হার্ডি নামের কারখানার শ্রমিকরা এই কর্মসূচি শুরু করেন। এতে চন্দ্রা নবীনগর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন যাত্রীরা। একই দাবিতে গত মঙ্গলবার সন্ধ্যায় ওই কারখানা শ্রমিকরা সড়ক অবরোধ করেন। নিখোঁজে 2 দিন পর রাঙামাটির কাপ্তাইয়ের কর্ণফুলী নদী থেকে 2 পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকাল 8টার দিকে সীতাঘাট মন্দির এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করে ফায়ার সার্ভিস। তারা হলো চট্টগ্রাম নগরীর 9ম শ্রেণীর ছাত্র শাওন দত্ত এবং তার খালাতো ভাই প্রিয়ন্ত দাস। মঙ্গলবার চন্দ্রঘোনার মিশনঘাট থেকে একটি বোট নিয়ে কাপ্তাই ভ্রমণে যায় 9 বন্ধু। কর্ণফুলীর সীতাঘাট পৌঁছানোর পর 4 জন গোসল করতে নামে। এ সময় 2 জন পানিতে নিখোঁজ হয়। সকালে মরদেহ দুটি ভাসতে দেখেন স্থানীয়রা। মেহেরপুরে পরিত্যক্ত অবস্থায় 2টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। সকালে গাংনী উপজেলার তেঁতুল বাড়িয়ার একটি মুদি দোকানের সামনে থেকে ককটেলটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, দোকানের শাটারে নেটের ব্যাগে ঝোলানো বোমা সদৃশ্য বস্তু দেখতে পান স্থানীয়রা। এতে এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে বোমা সদৃশ বস্তু দুটি উদ্ধার করে থানায় আনা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে বোমা সদৃশ বস্তুটি পানি ভর্তি বালতিতে রাখা হয়েছে। ঝালকাঠি রাজাপুরে দিনমজুর বৃদ্ধ বাবুল মৃধার বসতঘর ভাঙচুর, মালামাল লুটপাট, অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। বেলা 11টার দিকে বরিশাল পিরোজপুর মহাসড়কে নারিকেলবাড়িয়া ক্লাব এলাকায় ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। এ ঘটনায় মামলা হলেও এখনো পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হননি। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও মামলা তুলে নিতে বাদীকে হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন অংশগ্রহণকারীরা। বরগুনার আমতলীতে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে চাওড়া খালে নির্মাণ করা হয়েছে 320 ফুট দৈর্ঘ্যের কাঠের সেতু। এতে চলাচল সহজ হয়েছে 250,000 মানুষের। এর আগে খালের উপর লোহার সেতুটি ভেঙে পড়ায় দুর্ভোগে পড়েন 25 গ্রামের মানুষ। চলতি বছরের জুনে বরগুনার চাওড়াখালীর লোহার সেতু ভেঙে পড়ে যায় মাইক্রোবাস। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন হলদিয়া ও চাওড়া ইউনিয়নের 25 গ্রামের 250,000 মানুষ। চলাচলে ভোগান্তি দূর করতে নিজেদের উদ্যোগে 320 ফুট দৈর্ঘ্যের কাঠের সেতু নির্মাণ করেন স্থানীয়রা। স্বেচ্ছাশ্রমে সেতুটি তৈরি করতে সময় লেগেছে 1.5 মাস। 15 থেকে 20 ফুটের বেশি পানি আছে এই জায়গায়, করতে খুবই একটা কষ্ট গেছে আমাকে। স্বতঃস্ফূর্তভাবে আর্থিক সাহায্য, দেশের বাইরে যারা থাকেন তারা কিছু লোকে আমাদেরকে সাহায্য করছেন। আমরাও নিজেরাও আপনাদের এই যে কাঠের ব্রিজ আমরা সবাই মিলেমিশে এলাকার যত যুবক সমাজ আছে সবাইকে নিয়ে আমরা কাজ করছি, সবাই আগাই আসছে। কাঠের সেতুতে পথচারী পারাপার হলেও যানবাহন পার হতে পারছে না। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, ভেঙে পড়া সেতুটির জায়গায় নতুন সেতুর কাজও শুরু হবে দ্রুতই। এলজিডি তো কথা হচ্ছে যে তারা সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে চেষ্টা করছেন যে অধিক ঝুঁকিপূর্ণ ব্রিজগুলো আগে শুরু করার জন্য, এবং কিছু ব্রিজ হয়তো এই অর্থ বছরই শুরু হবে। আপনারা তো জানেন যে যেটা ভেঙেছে এটা কিন্তু ইতিমধ্যে সয়েল টেস্ট হয়েছে, এখানে এসেছিল। এলাকার লোকজনের উদ্যোগে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাঠের সেতু নির্মাণে খরচ হয়েছে প্রায় 20 লাখ টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়ে গেল গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠি খেলা। বিকেলে সদর উপজেলার হেলিপ্যাড মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে এর আয়োজন করা হয়।
গ্রামাঞ্চলের হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি খেলা, রশি টানাটানি খেলা দেখতে ভিড় করেন 10 ইউনিয়নের হাজারো মানুষ। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় জেলা প্রশাসক বলেন, গ্রামীণ খেলা ও সংস্কৃতি দিনে দিনে হারিয়ে যাচ্ছে। পরবর্তী প্রজন্মকে এসব খেলার সাথে পরিচয় করিয়ে দিতে এই আয়োজন। এই ছিল সমগ্র বাংলাদেশে। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে।